প্রিয় দর্শক, শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব জনপ্রিয় কণ্ঠশিল্পী নাকিব খানের সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আমার মনে হচ্ছে এবং আশা করছি যে আমাদের আজকের এই আড্ডা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নাকিব ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি আজকে এইভাবে আসতে পেরে, এবং ভিন্ন একটা আয়োজন। মানে সাধারণত আপনার সাথে সবসময় গানের আড্ডাই হয়, এটা একটু ভিন্ন আড্ডা। আপনার যারা ভক্ত আছেন ইনফ্যাক্ট তাদের সাথে আপনার একটা আড্ডা, মাঝখানে আমি সেতু বন্ধন। এটাই খুব ভালো লাগছে শুনে। তো আমাদের যেটা হয় যে আপনার ফ্যান্সরা কোশ্চেন পাঠিয়েছেন আপনার জন্য, তাদের অনেক হয়তোবা জানতে ইচ্ছা করে বা আপনার অনেক অজানা তথ্য তারা জানতে চান, তাদের কাছে যেগুলো অজানা। ইটস ভেরি ইন্টারেস্টিং। সেই প্রশ্নগুলো আমি তাদের একজন প্রতিনিধি হয়ে আপনার সামনে তুলে ধরব। হ্যাঁ, তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক প্রশ্ন আছে আপনার ফ্যান্সরা পাঠিয়েছে, কিন্তু সবার প্রশ্নের আগে আমার নিজের একটা প্রশ্ন আপনার কাছে, যে এই মুহূর্তে সবকিছু মিলে কেমন আছেন? যদিও আমাদের এই রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থির পরিস্থিতি চলছে, কিন্তু তারপরও কেমন চলছে? ভালো আছি, আবার ভালো নেই, দুটোই বলতে হয়। আপনি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি, ফ্যামিলি ভালো আছে, কিন্তু যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আসলে খুব দুর্ভাগ্যজনক। আসলে 40 বছর 42 বছর আমরা এখনো অনেক কিছু ঠিক করতে পারিনি, একটা নির্বাচনের প্রসেস ঠিক করতে পারিনি। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য। সো প্রত্যেক 5 বছর পর পর এই ধরনের একটা সিচুয়েশন হবে, এবং আসলে খুব ভালো লাগছে না, কারণ অনেক মানুষের জীবন যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, মানুষের অনেক কিছু হচ্ছে, খুব দুঃখজনক সেটি। তো আমরা আপনার ভক্তদের প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন যিনি করেছেন জিনিয়া ঢাকা থেকে, নকিব খান কেন একজন সঙ্গীত শিল্পী, অন্য কিছু নয় কেন? আমি কিন্তু অন্য কিছু, সঙ্গীত শিল্পী আমি নিজেকে কখনো মনে করি না। এখনো শিখছি, এবং কখন শেখা শেষ হবে আমি জানি না। এবং সঙ্গীত শিল্পী আসলে সঙ্গীত আমার প্রফেশন না, কাজেই আমি সঙ্গীত শিল্পী বলে পরিচয় নিজেকে দিতে চাই না, কারণ আমি আসলে সঙ্গীত শিল্পী এখনো হতে পারিনি। আমার অন্য একটা প্রফেশন আছে, চাকরি করি এবং গান সুর করার চেষ্টা করি, গান করার চেষ্টা করি, কিন্তু ঠিক সঙ্গীত শিল্পী বলতে যা বোঝায় তা কিন্তু না। অ্যাটাচমেন্ট আছে, কারণ যেভাবেই হোক কোনো না কোনো ভাবে সঙ্গীত কিন্তু আছেই আপনার সাথে। হ্যাঁ, সেটা আছে, আমার জীবনের সাথে জড়িয়ে আছে। তো আমাদের এর পরের প্রশ্ন করেছেন কান্তা রাজশাহী থেকে, যে গান কি আপনার পেশা নাকি নেশা? গান আমার নেশা। হ্যাঁ। তো এর পরের প্রশ্ন করেছেন আসলাম খুলনা থেকে, আর মৌরি উত্তরা থেকে, যে নাকিব খানের 3টি অজানা বিষয় জানতে চাই। কঠিন প্রশ্ন, খুব বিপদে ফেললেন আমাকে প্রশ্নটা করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, কিন্তু আমার মনে হয় আসলেই আমি যে 3টির কথা বলবো অনেকে হয়তো জানেন না। প্রথমটা হচ্ছে আমার কালচার লাইফ শুরু হয় নাটক দিয়ে, গান দিয়ে নয়। তাই? এটা আমার জন্য আমি যখন একেবারে ছোট ছিলাম, একেবারে শিশু শিল্পী বলতে হয়, স্কুলে পড়তাম, তখন শিশুদের নাটক করতাম, মানে রেডিওতে। আমার প্রথম শুরু হয় রেডিওতে নাটক দিয়ে। তো গান করব আমি কখনো ভাবিনি আসলে। তো একেবারে ফ্যামিলির লেভেল থেকে গান চর্চা হতো, বাসায় চর্চা হতো, স্কুলের ছোটবেলা থেকে গান গাই, সেই হিসেবে গায়ক হয়ে গেছে, কিন্তু নাটক দিয়ে কিন্তু আমার শুরু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ক্রিকেট খেলতাম একসময়, খুব ভালো ক্রিকেট খেলতাম, এবং স্কুলের টিমের ক্যাপ্টেন ছিলাম, এবং একসময় খুব ক্রিকেটার হতে চেয়েছিলাম আমার সবসময়। শেষ পর্যন্ত আর করা হয়নি, গানের জন্য বেশি সময় দিতে হয়েছে, আর ফোকাস করতে পারিনি ক্রিকেটে। আরেকটি অজানা ব্যাপার আছে, যেটা হয়তো অনেকে জানে, অনেকে হয়তো জানে না। আমার একটা খুব বিখ্যাত গান, যেটা হয়তো অনেকের মুখে মুখে ফেরে, মন শুধু মন ছুঁয়েছে, এই গানটি আমার লেখা, এবং এই গানটা একটা সত্যি ঘটনা নিয়ে লেখা। তাই? আচ্ছা, এই প্রশ্ন যেহেতু আসছে, আমার মনে হয় আসলে দর্শকদের প্রশ্নের মাঝখানে আমিও একটু প্রশ্ন করে ফেলি, সত্য ঘটনাটা কি ছিল? সত্য ঘটনাটা ছিল একটা প্রেম ছিল, আচ্ছা, যে প্রেম থেকে আসলে গানটি লেখা, এবং সেটাই সত্যি ঘটনা আসলে। তো পরের প্রশ্ন করেছেন তানিয়া নবাবগঞ্জ থেকে, যে অনেকদিন ধরে আপনাদের নতুন কোনো অ্যালবাম পাচ্ছি না, তো আপনাদের কি প্ল্যানিং আছে বা কি চাচ্ছেন, কবে পেতে পারি? এই অভিযোগটা আসলে সবাই করে থাকে, এবং এই জন্য আমরা নিজেরাও দায়ী কিছুটা। আমাদের ব্যান্ডে যারা আছে, আসলে আমরা সবাই এত ব্যস্ত, সবাই অন্য প্রফেশনে, যারা অন্য প্রফেশনে ব্যস্ত সবাই, ঠিক মিউজিকটা তাদের প্রফেশন না, যে কারণে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা একটু খুঁতখুঁতে,
কারণ আমরা একেবারে পারফেক্ট না হওয়া পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারি না, যে কারণে আমরা গান সুর করেছি, গান কম্পোজ করেছি এবং রেকর্ডিংও কিছু কিছু কাজে হাত দিয়েছি, বাট শেষ করতে এখনো পারিনি। তো এর পরের প্রশ্ন করেছেন পুতুল গাফুরগাঁও থেকে, প্রথম কবে স্টেজে ওঠেন? একেবারে ছোটবেলা থেকে আমি যখন স্কুলে গান গাই, প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে, তখনই কিন্তু আমি স্কুলের প্রোগ্রামগুলোতে স্টেজে উঠি। সেটা আমার প্রথম সেদিককার কথা বলতে হয়। আর যদি আমি ব্যান্ড হিসাবে যদি স্টেজে কথা বলি, তাহলে 1972-তে প্রথম, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আর প্রথম রেকর্ডিং? প্রথম রেকর্ডিং হয় আসলে আমাদের সোলসের ফার্স্ট অ্যালবামটা যখন রেকর্ডিং হয়, এটা আমার মনে হয় 1979-80 দিকে। আচ্ছা, তো প্রথমের কথাই যখন আসলো, তো আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ব্যান্ড গঠন করা, এই চিন্তা কিভাবে আসলো? আসলে আমার প্রথম ব্যান্ড হচ্ছে বালার্ক। সোলসের আগেও ব্যান্ডটা ছিল, 72 থেকে আমরা ওই ব্যান্ডের সাথে। আসলে ব্যান্ডটা ছিল আমার বড় ভাই গান করতেন, সুর করতেন খুব ভালো, উনি কিবোর্ডে বাজাতেন। ইনফ্যাক্ট আমি এবং আমার ছোট ভাই পিলু, আমাদের দুজনের আসলে হাতে খড়ি ওনার হাতে। কিবোর্ড শেখা, গান সুর করা শেখা, গান গাওয়া সবকিছু কিন্তু ওনার কাছে আমার শেখা। সো ওনার ব্যান্ডটা ছিল বালার্ক। সেখান থেকে আমাদের আসলে প্রথম ব্যান্ডে জয়েন করা। তো তখন স্বাধীনতার পর 72-তে ব্যান্ড কিন্তু একটা, তখন আমরা দেখছি যে আজম খান, ফেরদৌস ভাই ওনারা গান করছেন অলমোস্ট ব্যান্ড স্টাইলে। ওটা খুব আমাদের খুব অনুপ্রাণিত করেছে। প্লাস আমরা বিদেশি ব্যান্ডগুলো দেখতাম, তখন তো খুব ইয়াং আমরা, এরকমই আসলে। কিন্তু বাকি সবার সাথে যোগাযোগটা কিভাবে? সবাই চিটাগংয়ে থাকতো। আচ্ছা, চিটাগংয়ে সোলসের কথা বলছি, বালার্কের পরে আমরা সোলসে জয়েন করি 74-এ। কিন্তু ওটাই বা অফ হলো কেন তারপর এই সোলসের সাথে আমি প্রায় 10-11 বছর বাজিয়েছি, 74 থেকে 83 পর্যন্ত। আমার পারিবারিক কারণে আমাকে ঢাকায় চলে আসতে হয়। আচ্ছা আচ্ছা। যে কারণে সোলসের সাথে আমার প্র্যাকটিস করা হচ্ছিল না, সেই জন্যই আসলে সোলস ছেড়ে ঢাকায় এসে রেনেসা তৈরি করলাম। তো এর পরের প্রশ্ন করেছেন আলামিন ঢাকা থেকে, যে আমাদের দেশের অন্যান্য ব্যান্ডের মেম্বাররা মানে দেখা যায় যে একেবারেই অল্প বয়স থেকে গান শুরু করেন এবং তারা হয়তোবা গানটা নিয়েই থাকেন, সেখানে আপনাদের ব্যাপারটা একটু ভিন্ন, যে আপনারা সবাই, আমি যে কথাটি একটু আগে বলছিলাম, যে আপনারা সবাই একটি প্রতিষ্ঠিত জায়গায় আছেন, কিন্তু তারপরও আপনারা এত সুন্দরভাবে মেনটেন করছেন। তো এর পেছনে কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে? আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি যে এটা কিভাবে মেনটেন করছি, আসলে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনাকে খুব বেশি টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় থাকবে, সেই সময় মতো আপনার কাজটি করতে হবে। এবং আরেকটা হচ্ছে আপনার প্যাশন থাকতে হবে, যে কাজটি করেন না কেন সেখানে একটা আপনার নিষ্ঠা থাকতে হবে, এবং সেই নিষ্ঠা যদি না থাকে আপনি কিন্তু কোনো কাজই ভালো মতো করতে পারবেন না। আমি যখন গান করি তখন কিন্তু আমি অফিসের কথা বেমালুম ভুলে যাই, কিছু মনে রাখি না। যখন অফিসে ঢুকি আমার তখন মিউজিকের কথা একদম মনে থাকে না। কাজ, শখ এবং পার্সোনাল লাইফ সব আলাদা, মানে একটার সাথে আরেকটা কখনো মিশে না হয়। এবং সেটা না হলে কিন্তু আপনি যতই অর্গানাইজড হন, যত কিছু হন, ডিসিপ্লিন না হলে কিন্তু অর্গানাইজড হতে পারবেন না, আপনি কোনো কিছু মেনটেনই করতে পারবেন না। পরের প্রশ্ন করেছেন রাকিব ফেনী থেকে, যে আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, মানুষগুলো কেমন হয়ে যায়, এই গানে কি আপনারা কি বোঝাতে চেয়েছেন? আসলে খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে গানটির মধ্যে কিন্তু এই উত্তর আছে। এটা মানুষের, আমি যদি বলি মানুষের, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মানুষের এটা একটা এই ধরনের জিনিস আমরা দেখতে পাই, যে মানুষ যখন খুব ভালো থাকে, সুখে থাকে, তখনই কিন্তু তার বন্ধু বান্ধব এবং আশেপাশের লোকজন খুব ভিড় করে তার কাছে। যখন খুব দুঃখের সময় যায় তখন কিন্তু কেউ কাছে থাকে না। এটা খুব বাস্তব একটা সত্যি কথা। আমাদের দেশের কনটেক্সটে বলি, আমাদের এই সাবকন্টিনেন্টের কনটেক্সটে বলি, এটাই মিন করতে চেয়েছি। কেন মানুষগুলো এমন হয়ে যায়? মানুষের তো এমন হওয়ার কথা না। আসলে সবসময় বন্ধু, সবসময় বন্ধুই থাকবে, সুখের দিনে হোক দুঃখের দিনে হোক, কিন্তু তা হয় না আসলে, অনেক সময় দেখা যায়। তো আমি তো দেখতে পাচ্ছি আরো অনেক অনেক প্রশ্ন, আর আমার নিজেরও আসলে আপনার কাছে অনেক প্রশ্ন, অনেক কিছু জানতে ইচ্ছা করে। গান তো একটুখানি অবশ্যই শুনবো, যেভাবেই হোক, যে ফরম্যাটে। তো আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন, কারণ আপনাদের অনেক প্রিয় একজন মানুষ নাকিব খান আছেন আমাদের সাথে। আশা করছি বাকি সময়টুকু আপনারা আমাদের সাথে থাকবেন। নাকিব ভাই, আমরা পরের প্রশ্নে যাই। আমার মনে হয় দর্শকরা শুনে শুনেই প্রশ্ন পাঠাচ্ছেন কিনা। জামিম সৈয়দপুর থেকে পাঠিয়েছে যে তুমি এলে পায়ে পায়ে জ্যোৎস্না ছুঁয়ে যায়, তুমিটাকে? তুমিটা অনেকে হতে পারে, তুমিটা তো তুমি অনেক হতে পারে।
আচ্ছা, যখন যে গাইবে তার জন্য তার তুমি তুমি। আচ্ছা, রানা চট্টগ্রাম থেকে পাঠিয়েছে, নকিব ভাই আমি আপনার একজন অনেক বড় ভক্ত, তো কি করলে আপনার সাথে গান গাইতে পারবো? ও গুড কোয়েশ্চেন। আমার সাথে গান গাওয়া খুব সোজা, সুরে তালে লয় গাইতে হবে, তাহলে আমার সাথে গান গাইতে পারবে। বাহ। এর পরের প্রশ্ন করেছেন সোহাগ মালয়েশিয়া থেকে। আচ্ছা, যে সঙ্গীত শিল্পী না হলে আপনি কি হতেন? আমি তো আসলে সঙ্গীত শিল্পী না, আমি আগে বলেছি আসলে আমি মানে আমাদের কাছে সবার কাছে তো আপনি অবশ্যই একজন জনপ্রিয় এবং শুদ্ধ সঙ্গীতের চর্চা করেন আপনি। আমার এক সময় দুটো জিনিস মনে হতো, একটা আগে বলেছিলাম ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল, আরেকটা শখ ছিল যেটা আমি হতে পারিনি, সেটা হচ্ছে আমার আর্কিটেক্ট হওয়ার খুব শখ ছিল। পরের প্রশ্ন করেছে নিশাত মাস্টারপাড়া ফেনী থেকে, যে আপনার সুর করা 5টি সেরা গান। 5টি সেরা গান আসলে মানুষই বলবে, আমার মনে হয় আমার সেরা গানটা এখন কিন্তু যদি এমন হয় যে আপনার কাছে ভালো লাগা 5টি গান, ভালো লাগা হতে পারে, কিন্তু তাও আমার কাছে আমার সবকিছু ভালো লাগে। মানে অ্যাজ এ পারসন, বা আপনি যখন শুনছেন তখন আপনার কি মনে হচ্ছে, অথবা আপনি যখন সুর করছেন বা সঙ্গীত পরিচালনা করছেন বা পুরো সঙ্গীত আয়োজনটি করছেন, তখন নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন তো থাকে যে হ্যাঁ, এই কাজটা করে আমার ভালো লাগলো, এরকম কিছু কাজ? হ্যাঁ, এরকম কিছু হয়তো আমি বলতে পারি। যদি আমি মনে করি এখন আমার সেরা গানটি করা হয়নি, এখন আমি চেষ্টা করছি করার জন্য, আমি কয়েকটা গানের হয়তো উদাহরণ দিতে পারি যেটা আমার ভালো লাগে। একটি হচ্ছে নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়, সোলসের গান। ভুলে গেছো তুমি, সোলসের গান। ব্রেনেসার বলতে গেলে আমার বলতে হয় যে ভালো লাগে জ্যোৎস্নারাতে, হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়। তারপরে আরেকটা খুব আমার পছন্দের একটা কাজ আমি করেছিলাম, ক্লোজ আপ ওয়ানের যে থিম সংটা, যদি লক্ষ্য থাকে অটুট, ওই গানটা আমার কাছে এখনো ভালো লাগে। আচ্ছা, তো এর পরের প্রশ্ন করেছেন নাজমুল হায়দার ঢাকা থেকে, যে শিল্পীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং আপনি আপনার নিজস্ব ভাবনা কিভাবে মেনটেন করেন? খুব সুন্দর প্রশ্ন করেছে। আসলে দায়বদ্ধতা যদি আমি বলি, শুধু শিল্পী কেন, সবারই কিছু না কিছু থাকা উচিত, এবং আমাদের সমাজের জন্য আমাদের কিছু না কিছু, সবার কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। সেখান থেকে সেই জায়গা থেকে শিল্পীদের অনেক বড় দায়িত্ব আছে। আমার মনে হয় যে প্রত্যেক শিল্পীর বলেন, প্রত্যেক মানুষের বলেন, কিছু না কিছু করে যাওয়া উচিত। কারণ আমরা যে পৃথিবীতে এসেছি একটা স্বল্প সময়ের জন্য, আমি এভাবে যদি বলি, এটা পৃথিবীটা আসলে একটা প্ল্যাটফর্ম, কিছুদিনের জন্য এসেছি, হয়তো আবার কিছুদিন পর আবার চলে যাব, এবং এটাই সত্য, এটাই বাস্তব। কাজে এই স্বল্প সময়ের মধ্যে যদি আমি কিছু মানুষের জন্য কিছু করে যেতে পারি, মানুষের জন্য বা কারোর জন্য কিছু করে যেতে পারি, সেটাই পৃথিবীতে থাকবে। তো সেই জন্যই আমার মনে হয় কিছু করা উচিত সমাজের জন্য, মানুষের জন্য। বাহ, চমৎকার বলেছেন। পরের প্রশ্ন করেছেন, এমনকি একটা যে ভালো গানও উপহার দেই, সেটা কিন্তু মানুষের জন্য হতে পারে, কারণ একটা সুস্থতা আসছে, এবং তার মধ্যে যদি শুদ্ধ কোনো মানে মেসেজ থাকে, যে সেটা অনেক বড় ব্যাপার। ডেফিনেটলি, অবশ্যই। তো এর পরের প্রশ্ন করেছেন ওমর ফারুক মিরপুর ঢাকা থেকে, যে জনপ্রিয় শিল্পী না ভালো শিল্পী, কোনটা হওয়া উচিত? জনপ্রিয়তা আসলে চিরদিন থাকে না, এবং জনপ্রিয়তা পাওয়া খুবই সোজা, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি খুবই সোজা, কিন্তু ভালো শিল্পী হওয়া অনেক কঠিন, এবং এটা একদিনে কখনো হয় না, অনেক সাধনার ব্যাপার আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সাস্টেইন করা, লাস্টিং করা। অনেকে হয়তো জনপ্রিয় হয় বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, তারপরে কিন্তু সাস্টেইন করতে পারে না। কিন্তু আপনি যদি ভালো শিল্পী হন, তাহলে কিন্তু আপনি অনেকদিন সাস্টেইন করবেনই। সবচেয়ে বড় কথা, মানুষের হৃদয়ে আপনি থাকবেন, সেটা আপনি জীবিত থাকেন বা না থাকেন, কিন্তু মানুষের হৃদয়ে আপনি থাকবেন, সেটা সবচেয়ে বড়। এবং এটাও আমার মনে হয় যে কাইন্ড অফ দোয়া, কিন্তু এক্স্যাক্টলি এটা কিন্তু সবাই পায় না, এটা মানুষের দোয়া, আসলে দোয়া। কারণ আপনি হয়তো বা আপনি দেখেন এই প্রশ্ন যারা পাঠিয়েছে তারা কে কোথায় থেকে পাঠিয়েছে, বা কিন্তু তাদের মনের মধ্যে তো আপনি আছেন, তারা আপনাকে ভালো একজন মানুষ ভাবছে, দেখছে, জানছে, কিন্তু আপনার সাথে কোনো কানেকশন নেই, দূর থেকেই জানছে। এই যে আরেকজনের মনে একটা ভালো জায়গা করে নেওয়া, এটা আমার মনে অনেক বড় একটা দোয়া, আশীর্বাদ যা বলে। আমি তো মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা, এই যে মানুষের ভালোবাসা, মানুষের রেসপেক্ট, অনেক বড় ব্যাপার আসলে। নিশ্চয়ই। পরের প্রশ্ন করেছেন টি হোসেন ঢাকা থেকে, যে এখন জানিয়ে ব্যস্ত আপনি। আমার প্রথম প্রাইমারি ব্যস্ততা হচ্ছে অফিস নিয়ে, অফিসে কাজে খুব ব্যস্ততা আছে। আরেকটা ব্যস্ততা আছে যে মিউজিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের ব্যান্ডের রেনেসার, অনেকদিন ধরে আমরা কাজ করে একটা অ্যালবাম বের করতে এখনো পারিনি, সেটা চেষ্টা করছি।
কতদিন লাগবে আমি জানি না এখন। গোছানোর একটা প্রয়াস। আরো কিছু কাজ করছি, যেমন আরেকটা অ্যালবাম, ডুয়েট অ্যালবাম করছি আমি আর শাকিলা জাফর। ওটা গান কমপ্লিট হয়েছে, জাস্ট শুট টুর কমপ্লিট হয়েছে, রেকর্ডিং এ যাব আর কি। পরের প্রশ্নটি করেছেন সুখন ফার্মগেট ঢাকা থেকে, যে নকিব খানের 3টি গুণ জানতে চাই যা আমরা জানি না। আমার কোনো গুণ নাই। আমি মনে করি না আমার কোনো গুণ আছে। আমি খুব সাধারণ মানুষ। ইনফ্যাক্ট যারা প্রশ্ন করেছেন তারাও কিন্তু আপনার এখানে অনেক অনেক গুণের কথা বলেছেন। সো আমার মনে হয় না আমার কোনো গুণ আছে। আপনি আসলে ওরকম যে সর্বগুণ সম্পন্ন, যার কারণে আপনি আলাদা করে কিছু বলতে চাচ্ছেন না। তো আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, তারপর বাকি প্রশ্নগুলো নিয়ে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আড্ডার এ পর্যায়ে আমরা আরেকটা বিরতি নেই, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আবারও বিরতি নিয়েছিলাম, বিরতির পর ফিরে এলাম। আশা করছি আমাদের সাথেই আছেন। নকিব ভাই, এবার তো একটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্নের সাথে আমিও একমত। আমি একটু আগে কিছুটা বলেছিও যে কান্তা রাজারবাগ ঢাকা থেকে করেছে যে আপনি সাধারণত বাণী প্রধান গান করেন, তো এবং আপনার গানের কথা খুব স্ট্রং হয় এবং জীবন ঘনিষ্ঠ হয়। এটা কেন, বা আপনি কেন, কিভাবে মেনটেন করেন? খুব সুন্দর প্রশ্ন, থ্যাঙ্কস ফর দি কোয়েশ্চেন। আমি মনে করি যে বাংলা গান যদি আমি বলি, বাংলা গানের দুটো মূল উপজীব্য আছে। একটা হচ্ছে বাংলা গানের লিরিক্স, আর একটা হচ্ছে মেলোডি। এই দুটোকে বাদ দিয়ে, কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু বাংলা গান কখনো আমি মনে হয় না পরিপূর্ণ হবে। সো এদিক দিয়ে আমি কিন্তু লিরিক্সের ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমি লিরিক্স যদি ভালো না হয় তাহলে আমি গান শুরুই করতে পারি না। সেদিন আমি প্রথমে দেখি লিরিক্সটা কেমন, এবং সেটাকে অনুধাবন করার চেষ্টা করি যে গান লিখেছে উনি কি আসলে বোঝাতে চেয়েছেন। ওনার সাথে আমি কথা বলি, কথার সাথে আমার যদি মিল হয় তাহলে আমি সুর করতে বসি, আদাবে সুর করি না আমি। পরের প্রশ্ন করেছেন সুহাস পতেঙ্গা চট্টগ্রাম থেকে, যে ব্যান্ড থেকে একসময় বাংলা সঙ্গীত অনেক ভালো শিল্পী পেয়েছে, কিন্তু সেই হার এখন অনেক কমে যাচ্ছে, কেন? আসলে সব সময় যে সব কিছু আসবে, তৈরি হবে, নট নেসেসারিলি। রবীন্দ্রনাথ নজরুল কিন্তু আর আসবে না, ওরকমই ব্যাপারগুলো। হয়তো আরো নতুন অন্য ধরনের ট্যালেন্ট আসবে এখন। সো আমি ওটাকে ওভাবে দেখি না। আমি দেখি যে প্রতিনিয়ত নতুন নতুন শিল্পী আসবে, নতুন নতুন গায়ক গায়িকা আসবে, নতুন ছেলে মেয়েরা আসবে। সো এটা কিন্তু স্বাভাবিক। আগে ভালো হয়েছে বা এখন ভালো হচ্ছে, ওই বিতর্কে আমি যেতে চাই না। কারণ আমার মনে হয় সবসময় ভালো খারাপ থাকে, সময়ের চাহিদা, সময়ের প্রয়োজন বলে একটা ব্যাপার সবার আছে। এখনো যে ভালো হচ্ছে না তা না, ভালো অনেক শিল্পী আসছে। তো এর পরের প্রশ্ন করেছেন সালমান উত্তরা থেকে, গানের বাজার দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো এর পেছনে কারণ কি? আমার মনে হয় এরকম আরেকটা প্রশ্ন আমি দেখেছিলাম, এখানে এখন নেই, যে মানে অনেক সময় এমন হয় যে অনেক শিল্পী এখন, মানে আগে যেমন হতো যে একটা, এই যে আপনি বললেন একটা অ্যালবাম করার পেছনে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক কিছু, এখন হয়তো বা গুনগুন করে গান গাইতে পারে নিজেরাই। মাঝখানে এমন ছিল যে হ্যাঁ নিজেরা টাকা দিয়ে একটা অ্যালবাম বের করে ফেললো, আর এখন তো ঘরে বসে এডিট করে সিডি রিলিজ করে দেওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছে। তো আপনার কি মনে হয় যে এই যে সিচুয়েশনটা, এটা আসলে কেন হচ্ছে, বা এটাকে আসলে কিভাবে কি করব আমরা? এটা আসলে টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়েছে, অনেক টেকনোলজি আসছে, নতুন নতুন টেকনোলজিকে ব্যবহার করা ভালো, কিন্তু মিসইউজ করা খারাপ। ইউজ করা ভালো, মিসইউজ করা খারাপ। আমার কাছে কেন যেন মনে হয় টেকনোলজিকে আমরা মিসইউজ করছি। কারণ এটাকে যদি মিসইউজ না করতাম তাহলে হয়তো অনেক ভালো কিছু তৈরি হতো। কারণ এটাকে ইউজ করে অনেক কিছুই আমরা ডেভেলপড একটা সাউন্ড পেতাম, সেটা হয়তো পাচ্ছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ওই যে সাধনার ব্যাপারটা, আমরা খুব শর্টকাটে যেতে চাই। শর্টকাট কিন্তু কোনো ওয়ে না গানের বেলায়। আমাকে ক্রিয়েটিভিটি আনতে হবে, আমার ভেতর থেকে বের হতে হবে। এখন যেটা হচ্ছে যে টেকনোলজি এত অ্যাডভান্সড হয়ে গেছে, আপনি ঘরে বসে যেটা বললেন, কম্পিউটার আছে, আমার সফটওয়্যার আছে, বাট আমি নিজেই, কেউ হয়তো কিবোর্ড জীবনে বাজায়নি কিন্তু কিবোর্ড কম্পিউটারে কম্পোজ করে নিচ্ছে। গিটার হয়তো যে জীবনে বাজায়, কিন্তু গিটার সে কম্পিউটারে মাউস দিয়ে বাজিয়ে নিচ্ছে। সো আমরা শুনছি খুব সুন্দর লাগছে, কিন্তু এটা কিন্তু আসলে মিউজিক না। ও কিন্তু মিউজিকটা সে নিজে কখনো বাজায়নি। সো যার ফলে হচ্ছে কি, মানে মিউজিকের সাথে তার সম্পর্কটাই তো মানে ওখানে হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। সে কানেকশন না হওয়ার ফলে যেটা হচ্ছে যে ট্যালেন্টগুলো বেরিয়ে আসছে না। ট্যালেন্ট কিন্তু প্রচুর আছে বাংলাদেশে, কিন্তু তারা তাদের সেই ট্যালেন্টটাকে বের করতে পারছে না। সো যে কারণে লাস্টিং করছে না জিনিসটা। আর এর পরের প্রশ্ন করেছেন জামাল স্বরূপকাঠি থেকে, যে নকিব ভাই আপনার গাওয়া আর সুর করা গানের সংখ্যা কত? গাওয়া এবং সুর করা নাকি শুধু সুর করা? দুটো হতে পারে। গাওয়া সুর করা খুব বেশি না আমার, আমার নিজে খুব কম গেয়েছি আমি, হয়তো শখানেক হবে ম্যাক্সিমাম। আর সুর করা সব মিলে হয়তো শতিনেক হবে, খুব বেশি আমি করিনি আসলে। এটাও কিন্তু অনেক বেশি না, মানে কোয়ালিটি কাজ 300 আর কোয়ালিটি ছাড়া কাজ 3000, 3 কোটির চেয়ে অনেক বেশি। 300 হবে না,
আচ্ছা, তো আমরা মিউজিকের ফিচার নিয়েও কথা বলেছি, বাকি সব প্রশ্ন আমি এখান থেকে বেছে বেছে করলাম, কিন্তু আমার মনে হয় কি কোনো একটা জায়গায় যে যদিও আমাদের এটা মানে আড্ডার প্রোগ্রাম, গানটা যদি একটুখানিও না শুনি, একটু কোথায় যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। আমি তো গিটার আনিনি, কিবোর্ড আনিনি, আমি কিভাবে গান করব? মানে আপনি স্বপরিচয় স্বপ্রতিভ একজন মানুষ, সো একটি গান আমার খুব প্রিয় একটি গান, যেটা কথা আমি অবশ্য ওই 5টি গানের মধ্যে হয়তো বলি নেই। গানটি খুবই প্রিয় আমার, ওটা রেনেসাঁ অফ দ্য ফার্স্ট অ্যালবামে ছিল। একটু দুলান গাই। জি। ঘুম নেই, ঘুম হারা চোখের কোণে ঘুম নেই, ভালোবাসা ভোর হয় এমনি রাতে, কেবল একটি পাখি উড়ে ডানা মেলে রাতের আকাশে, কানামাছি খেলে আমারই মতো সে হারিয়েছে ঠিকানা। ঘুম নেই, ঘুম হারা চোখের কোণে ঘুম নেই। তো নকিব ভাই, আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আরো অনেক প্রশ্ন করতে পারলে, আরো একটু গান শুনতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু তারপরে ওই আড্ডার জন্য, এত সুন্দর একটি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টিভিকেও ধন্যবাদ, বিশেষ করে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য, আমাকে আমন্ত্রণের জন্য, এবং দর্শক বন্ধুদের সাথে সরাসরি না হলেও অন্তত তাদের প্রশ্নের কিছু জবাব আমি দিতে পেরেছি, ভালো লাগছে। দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকিব খানের সাথে অনেক আড্ডা হলো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকে। আর শুধুই আড্ডা আজ এ পর্যন্তই, কিন্তু বিদায়ের আগে জানিয়ে রাখি যে প্রতি পর্বের একজন সেরা ব্যতিক্রমী প্রশ্নকারী পাবেন কক্সবাজারের হোটেল দ্য কক্স স্টুডিওতে সঙ্গী সহ 2-3 দিন থাকার সুযোগ। সুতরাং দেরি না করে মজার মজার এবং সব ভালো ভালো প্রশ্ন পাঠিয়ে দিন আমাদের কাছে। আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্নে আড্ডা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার।